লক্ষ্য করছি যে ওর পা দুটো ঠিক আমার মাথার থেকে কিছুটা দূরে ও ওখানে এসে দাঁড়িয়ে রয়েছে। ওর কিন্তু কোনো রকম হাত নেই। আমাকে সবাই বলতো, কি রে হঠাৎ তুই এত রোগা হয়ে যাচ্ছিস কেন? কোনোদিন এত ভালোবাসার ভালো লাগার মানুষগুলোর সাথে আমি সামনাসামনি দেখা করতে চাই। তোমরা নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের ঘটনাটা হচ্ছে কলকাতার আরো একটি হসপিটাল থেকে আসে। আর এই হসপিটালের ঘটনাটা আমি তোমাদের বলতে পারি একদম বাস্তব, কারণ আমাকে যারা ঘটনা শেয়ার করে, যারা ঘটনা বলে, তাদের কথা শুনলে বোঝা যায় যে কে ঘটনাটা ঘটে গেছে রিয়েল বলছে আর কে ঘটনা বানিয়ে বলছে। তো চলো বেশি কথা বাড়াবো না, সোজা যাবো ঘটনায়। প্রত্যেককে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকে যেও। আজকের ঘটনাটা আমাকে পাঠায় হচ্ছে কলকাতা বকুলতলা থেকে। বলে, দিদি ভাই, আমি আমার জীবনে যেটা ঘটেছে আজও আমি মনে করলে আমার সারা শরীর কাঁপে। আমি নিজের চোখে সেদিন রাতে যা দেখেছিলাম সেইটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আর আমি এই ঘটনা আজ পর্যন্ত আমার নিজের কাকি, আমার নিজের বাবা, আমার নিজের মা ছাড়া কাউকে আমি আজ পর্যন্ত শেয়ার করিনি। এই প্রথম আমি তোমাকে ঘটনাটা পাঠালাম, আশা করি তুমি ঘটনাটা আমার নেবে। আর আমাকে যে বোন ঘটনাটা পাঠায় অ্যাকচুয়ালি তার কাকিমা হয়তো তুমি অবশ্যই আজকে ঘটনাটা শুনছো, কারণ আমি বলেছিলাম ঘটনাটা আজকে শেয়ার করব। তো কাকিমা, তোমাকে প্রথমে বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের বোন যার সাথে ঘটনাটা ঘটে, কাকিমা বোনকে অনেক করে এনকারেজ করে যে ঘটনাটা তুমি শেয়ার করো। তারপর বোন মোটিভ একটা পায় আর অনেক মনে জোর নিয়ে ঘটনাটা আমাকে পাঠায়। আমি অবশ্যই ঘটনাটা নিয়েছি, আর ঘটনাটা আমি পেয়েছি হচ্ছে আমাদের যে বোন ঘটনাটা শেয়ার করে তার কাকির জন্য। তাই জন্য কাকিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এত ভয়ঙ্কর একটা সত্য ঘটনা তোমাদের। চলো দর্শক বন্ধুরা একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। আর ঘটনাটা অবশ্যই আমি বলবো আজকের ঘটনাটা শেয়ার করবে। যে কজন আজকে আমার দর্শক বন্ধুরা ঘটনাটা শুনছো, আজকের ঘটনাটা শেয়ার করবে। কারণ আমাদের বোন একটাই কথা বলে যে অনেক মানুষ আছে বিশ্বাস করতে চায় না। আমি এই জন্য ঘটনাটা আজকে শেয়ার করেছি যাতে মানুষ কিছুটা হলেও সতর্ক হতে পারে আজকের ঘটনার মাধ্যমে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সোজা বলবো ঘটনাটা। আমাদের বোন বলে, দিদি ভাই, ঠিক 2019 সালটা ছিল, আমার মামার বিয়ে ছিল। তো ওখানে আমরা গেছিলাম। তো বিয়েতে যাওয়ার অনুষ্ঠান বুঝতেই পারছো, রাতের বেলা খাওয়া দাওয়ার পর আমার মায়ের শরীর খুব অসুস্থ হয়ে পড়ে, প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। এবার মা যখন দেখছি একদম অসুস্থ, মাকে আমরা জিজ্ঞাসা করলাম যে মা তোমার কি হয়েছে? মা তখন বলল যে দেখ না, শরীরটা ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে। তো আমরা সবাই ভাবলাম মার্চ মাস, বুঝতেই পারছো, আর গরম কেরম থাকে এটা আমরা পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানি, প্রচুর গরম থাকে। তো বাড়ির লোক ভাবলো হয়তো গরম, এত গরম আর বিয়ে বাড়ি যেহেতু অনুষ্ঠান চলছে, খাওয়া দাওয়া হয়েছে, তার জন্য হতে পারে মায়ের শরীরটা খারাপ করেছে, অত্যাধিক খাওয়া দাওয়া হয়ে গেছে, অয়েল জাতীয় জিনিস, কারণ মায়ের তো বয়স হয়েছে। তারপর মাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর দেখলাম আস্তে আস্তে মা দিনের পর দিন ঝিমিয়ে যাচ্ছে, অসুস্থ শরীর, কোনোভাবে সুস্থ হওয়ার নাম নেই। মা দিনে 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 আরো অসুস্থ হয়ে পড়ছে। তখন মাকে নিয়ে চলে গেলাম নানা জায়গায়, নানা হসপিটাল, নানা ডাক্তার। কলকাতায় যেহেতু আমরা থাকি, কলকাতায় থেকে তাবর তাবর ডাক্তার আর ডাক্তারখানার অভাব নেই। নানা জায়গায় নিয়ে যেতে মাকে দেখে সবাই বলল যে না, ওনাকে আমরা ঠিক করতে পারবো না, কারণ ওনার শরীরে যে জিনিসটা আছে আমরা আমাদের ঠিক করার মতো এরকম কোনো টেকনোলজি নেই, কারণ উনি মারা যেতে পারে, ওনার শরীরের কন্ডিশন খুব খারাপ। আর আমাদের যে বোন ঘটনাটা শেয়ার করে, বোন বলে, দিদি ভাই, আমি মাকে নিয়ে, আমার একটা ভাই আছে, মানে সে ভাই কানে শুনতে পারে না, ঠিক আছে, মুখে কথা বলতে পারে না, কিন্তু ভাই অনেক স্মার্ট, ভাই ইন্টেলিজেন্ট, ভাই পড়াশোনায় খুব ভালো, ভাই স্কুলেও যায়, ভাই খুব
ভালো ছেলে। যাই হোক, ঘটনার মধ্যে এটা আমি বললাম কারণ এখানে ঘটনার সাথে রিলেট আছে পুরোটাই। এবার বোন বলে দিদি ভাই শেষমেশ বাবা বলল যে চল মাকে নিয়ে কলকাতায় SSKM হসপিটালে আমরা নিয়ে যাই, কারণ আমরা সবাই জানি যে আমাদের কলকাতার মধ্যে সব থেকে বড় কিন্তু হসপিটাল হচ্ছে SSKM। তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো তোমাদের গুগল দেখিয়ে দেবে যে কলকাতার মধ্যে কোন হসপিটালটা সব থেকে বড় হসপিটাল। তো সেরকমই আমাদের বোন নিয়ে চলে যায় SSKM হসপিটালে। যখনই নিয়ে যায় আমাদের বোন বলে দিদি ভাই একজন ডাক্তার এত ভালো, সত্যি ডাক্তার না ভগবান বলতে পারবো না, নিয়ে যেতে যেতেই আমার মাকে দেখা মাত্র উনি বলে দিল যে তোমার মায়ের মানে শরীরের মধ্যে বিশাল বড় একটা টিউমার হয়েছে, যেই টিউমারটা যে কোনো সময় ফেটে যেতে পারে আর তোমার মায়ের মৃত্যু হতে পারে। এই কথা শোনা মাত্র আমাদের বোন, তার বাবা, সবাই বাড়ির ফ্যামিলি, কারণ বোন জানায় যে আমরা কিন্তু যৌথ ফ্যামিলি, আমরা বাড়িতে আমাদের কাকা জ্যাঠা যারা আছে কাকি সব একসাথে আমরা থাকি, সব একদম ছিটানো ছিটানো একই জায়গার মধ্যে। তো বোন তখন কিছু না ভেবে বোনের বাবা তখন ওখানে হসপিটালে অ্যাডমিট করে দেয়। ডাক্তারবাবু বলেন যে আপনার মাকে এখানে অ্যাডমিট করে যান, কিন্তু ওনার শরীরের যে কন্ডিশন আমরা 100% বেস্ট চেষ্টা করব, কিন্তু কবে উনি বাড়ি যাবে মানে কবে রিলিজ হবে সেটা কিন্তু আমরা আগাম জানাতে পারবো না, কারণ ওনার শরীরের অবস্থা খুব খারাপ। আর যখন পরীক্ষা হয় নানা রকম রিপোর্ট করা হয় তখন ডাক্তারবাবু পরিষ্কার জানিয়ে দেয় যে ওনার শরীরে যে টিউমারটা আছে সেই টিউমারটা মিনিটে মিনিটে বাড়ছে শরীরে আর প্রচন্ড বড় হয়ে গেছে, যার কারণে ওনার একদম শেষ সময় বেঁচে যাবে তো উপরওয়ালা দয়া, না হলে কিন্তু বাঁচাতে পারবো না। তো এই কথা শোনা মাত্র আমাদের বোন বলে দিদি ভাই তখন আমাদের রোজা মাস চলছে, সবে মাত্র তখন 7খানা রোজা হয়েছে। ওই 7টা রোজা চলাকালীন আমার মাকে ওই SSKM হসপিটালে কলকাতায় ভর্তি করা হলো। এইবার ঘটনা শুরু হলো। শোনো, সেই দিন থেকে আমার আর আমার বাবার একটা নিজস্ব লড়াই শুরু হলো। কিরকম সেটা হচ্ছে, প্রথমেই হচ্ছে আমাদের এইদিকে চলছে হচ্ছে রোজা মাস, বুঝতেই পারছো একটা সামনে ঈদ, একটা আনন্দের সময়, কিন্তু মা যেহেতু হসপিটালে ভর্তি, আনন্দ বলে কোনো জিনিস আমাদের পরিবারে ছিল না। সকালবেলা মায়ের কাছে আমি আর বাবা আসতাম, যেহেতু ওইটা ওয়ার্ডটা ছিল লেডিস, বাবা একটা সময় দেখা করে আসতো, আমি সকাল থেকে রাত 10টা পর্যন্ত আমি হসপিটালে থাকতাম, তারপর ওখান থেকে আমি রাত 10টার সময় বাবা আসতো, বাড়ি চলে যেতাম। প্রায় দিন গুনে বলতে পারবো না কত দিন এরকম করেছি। রোজা শেষ হয়ে গেল, সামনে পরব চলে আসলো, তখনও পর্যন্ত আমাদের পরবের কোনো আনন্দই নেই, কারণ মা যদি হসপিটালে থাকে মায়ের থেকে বড় আনন্দ ওই সময় আর কি কিছু করতে পারি, যে মা আমার হসপিটালে পড়ে রয়েছে আমরা এদিকে রোজার ঈদ পালন করব, কোন রকমে চলছে। সামনে চলে আসলো ঈদ, তখন আমাদের বাড়ি ঘর সব পরিষ্কার করতে হয়, ঘর বাড়ি। তো ওই সময় আমি আসতাম যেতাম এরকম করতে করতে তখন আমার মা একদম SSKM হসপিটালের একদম নিচের কোনার রুমে মা অ্যাডমিট ছিল। ওইটা ছিল গাইনোকোলজিস্ট, যেখানে গাইনোরা পেশেন্ট থাকে তাদেরকে ওখানে রাখা হয়। তারপর ডাক্তারবাবু একটা ডেট দিলেন, তখন মাকে নিয়ে যাওয়া হলো 3 তলায়, যেখানে মায়ের ওটি হবে মানে অপারেশন হবে। মাকে নিয়ে যাওয়া হলো 3 তলায়। এইবার ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, যখন মায়ের ওটি হবে তখন ডাক্তারবাবু বললেন যে আমার মায়ের সাথে একজনকে কন্টিনিউ থাকতে হবে, সেটা সকাল থেকে রাত, রাত থেকে সকাল, মায়ের সাথে থাকতে হবে। তো দেখলাম 3 তলায় ওরকম যারা পেশেন্ট রয়েছে, সেখানে শুধু আমার মা না, সেখানে অনেক মায়ের মতো পেশেন্ট রয়েছে যাদের ওটি হবে, আবার মায়ের সাথে কিছু পেশেন্ট ছিল যাদের ক্যান্সার হয়েছে, হাতে গোনা 4 থেকে 5 জন, তারাও কিন্তু SSKM হসপিটালে ওই 3 তলায় ভর্তি ছিল। এইবার ঘটনাটা হচ্ছে, আমাদের বোন বলে দিদি ভাই প্রত্যেক দিন এরকম ভাবে চলতে থাকলো।
আমি যেখানে মা শুতো, মায়ের যে বেডটা ছিল, আমি ঠিক বেডের নিচে রাতের বেলা বিছানা করে শুতাম, কারণ শোবো কোথায়। আর মায়ের যখন ওটি হয় না, তখন মাকে মানে ওই অপারেশনের জায়গাটা দেখতে পারবে না, মানে বিশাল বড় অপারেশন হয়েছিল, কারণ 4.5 কেজির ওপরে টিউমারটা মায়ের পেটের মধ্যে ছিল, যার কারণে ও মাকে একটুখানি খোলামেলা জায়গায় শুতে দিতে হতো। মায়ের ওখানে আমি কোনো মতে থাকতে পারতাম না, তার জন্য ওই মা যেই বেডে থাকতো ঠিক তার নিচে আমি একটা বিছানা করে শুতাম। এবার ঘটনাটা আমি বলছি যে 2019-এর। আমাদের বোন বলে, দিদি ভাই ওই সময় আমার কাছে একটা কিপ্যাড ফোন ছিল, ছোট কিপ্যাড ফোন, আমরা সবাই জানি। আর ওই কিপ্যাড ফোনে একটা খুব কি বলবো মানে আকর্ষণীয় গেম ছিল, সেটা হচ্ছে স্নেক গেম। আমরা সবাই জানি যে ওই সাপকে খাওয়াতে হবে আর সাপ সমানে বাড়তে থাকে। তো বোন বলছে, দিদি ভাই আমার ওই ফোনটায় আমি সারাদিন বসে বসে কি করব, রাতের বেলা যখন সবাই ঘুমাতো আমার তো ঘুম আসতো না, আমি বসে বসে স্নেক গেম খেলতাম। তো একদিন আমার বাবা আমাকে বলল যে তোকে বাবু খাবারটা দিয়ে আসি, তুই ঠিক মতো খাস তো? কারণ আমার মায়ের আর আমার খাবার কোনোটাই হসপিটালের খাবার আমরা খেতাম না, আমাদের ঘৃণা লাগতো। তার জন্য আমার বাবা প্রত্যেক দিন দুবেলা করে খাবার আমাদেরকে দিয়ে আসতো। রাতের বেলা বাবা আমাকে ক্যান্টিন থেকে খাবার কিনে দিত। তো হসপিটালে যেহেতু মাছ মাংস খেতাম না, হসপিটালে খেতাম হচ্ছে নিরামিষ সবজি, রুটি, ভাত, এইসব। আমার বাবা একদিন ক্যান্টিন থেকে খাবার কিনে দিয়ে আসে। বাবা যখন খাবারটা দিত রাত 9টার দিকে, বাবা দিয়ে বাড়ি রিটার্ন চলে আসতো। আর বকুলতলা থেকে SSKM হসপিটাল খুব একটা দূরত্ব না। তো আমাদের বোন বলে, দিদি ভাই বিশ্বাস করবে না, আমার বাবা যে খাবারটা দিয়ে যেত সেই খাবারটা 9টায় দিলে আমি 11টা 11:30টার দিকে খেতাম। সবাই তখন ঘুমিয়ে পড়তো পেশেন্টরা, আমি একা একা তখন খেতাম। ওই সময় প্রায় দেখতাম ওই ক্যান্টিনের খাবারগুলো টক হয়ে যেত, জানি না কেন, ওদের হয়তো নাড়া ঘাটা তরকারি থাকতো। রাত 9টার খাবার 11টার সময় পুরো টক হয়ে যেত, খেতে পারতাম না। তো আমার বাবা অনেক ফল, অনেক রকম কেক, চানাচুর, ঝুড়ি ভাজা, বাদাম, হ্যাঁ এইগুলো কিনে দিয়ে এসেছিল। মা তো ফল ছাড়া কিছু খেতে পারতো না, তাও টক ফল না, একদমই মায়ের ওগুলো বারণ ছিল। আর যেই খাবারগুলো ছিল সেগুলো বাবা আমাকে কিনে দিয়েছিল, কারণ বাবা বলতো রাতের বেলা যেহেতু মায়ের কাছে থাকিস, যদি খিদে পায় তাহলে পরে রাতের বেলা এগুলো খাবি। তো একটা রাত এসেই গেল, যেই রাতটা আমাদের বোনের জীবনের স্মরণীয় হয়ে রইলো। আমাদের বোন বলে, জীবনে কোনোদিন দিদি ভাই আমি এই রাতের কথা ভুলতে পারবো না। আমার জীবনে এত বড় একটা সত্য ঘটনা যে ঘটবে আমি কোনোদিন ভাবতেও পারিনি, কারণ আমি ওখানে প্রায় 1.5-2 মাস মায়ের সাথে কন্টিনিউ ছিলাম, কোনো দিন আমার সাথে কিচ্ছু হয়নি। রাতের বেলা আমি বাথরুমে যেতাম একা একা, সবকিছু কোনো দিন হয়নি। কিন্তু আমাদের বোন বলে যে দিদি ভাই জানো, একদিন রাতে আমার কোনো মতে ঘুম আসছে না, কোনো মতে না। এবার যেখানে 3 তলায় মা রয়েছে, এবার মায়ের যে রুমটা রয়েছে একদম 3 তলায় ওটির পাশে, একদম ফার্স্টেই বেডে মা রয়েছে। ওখান থেকে আমি বেরোলাম, বেরিয়ে রাত তখন খুব ভালো করে মনে আছে 11:30 12টা বাজে। আমি বেরোলাম, বেরিয়ে না ওই 3 তলার উপর থেকে আমি দাঁড়িয়ে বাইরে দেখছি কত মানুষ হাঁটাহাঁটি করছে, কত মানুষ, হসপিটাল যে চত্বরটা আছে ওখানে কত মানুষ শুয়ে রয়েছে। এমনকি যে আমার মা ছিল, আমার মায়ের যে রুমটা ওখান থেকে জাস্ট বেরিয়ে যে বারান্দা থাকে, ওই বারান্দার মধ্যেও দেখছি কত পেশেন্ট শুয়ে রয়েছে। তারা কিন্তু রাতের বেলা তখন প্রায় 12টা বাজে, 11:30 12টা, সবাই ঘুমাচ্ছে। আমার সেদিন কোনো মতে ঘুম আসছে না। তো আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে লোক দেখছি, কত লোক হাঁটছে, শুয়ে রয়েছে, বসে রয়েছে, যাচ্ছে আসছে। হসপিটালে প্রচুর লোক তো সারা রাত থাকে। তারপর আমাদের বোন বলে, আমি আমার মায়ের কাছে গেলাম, গিয়ে মাকে দেখলাম মা ঘুমাচ্ছে। মায়ের তো ওটি হয়েছে, মায়ের কোনো সেন্স নেই। মাকে ওটির পরে তারপরে যখন আস্তে আস্তে শরীরটা একটু ভালো হয়, মাকে দিয়ে গেছে, মা পুরো রেস্ট। মাকে রাতের বেলা তো ইঞ্জেকশন দিত ঘুমের, মা ঘুমাচ্ছে। আমি কি করব, ভালো লাগছে না, একটুখানি ঝুড়ি ভাজা খেলাম, 2টো ফল কেটে খেলাম, খাবার পর বসে রয়েছি। আর ওই সারাক্ষণ আমার কাছে ছিল একটা হেডফোন। আমি
সারাক্ষণ ওই এফএম শুনতাম। ওর মধ্যে তো এফএম, আর তখন তো নেট ঠেট কিছু ওর মতো হতোও না, কারণ কিপ্যাড ছোট ফোন। আমি ওই এফএম শুনতাম, আর ওই ভালো লাগতো না যখনই, তখন ওই একটাই নেশা ছিল আমার, সেটা হচ্ছে স্নেক গেম। আমি ওই বসে বসে স্নেক গেম খেলছি। হঠাৎ করে খুব ভালো মনে আছে, যেহেতু আমাদের বোন বারবার বলেছে যে আমার কাছে ফোনটা সব সময় থাকতো। বোন ফোনে লক্ষ্য করেছে রাত যখন 2:05, তখন বোনের পটি পায়। বোন জানায় যে আমার মা যেখানে ভর্তি ছিল, ওটি যে হয় 3 তলায়, ওটির একদম পাশে সামনের বেডে রুমের, তো ওইখানে 2টো বাথরুম রয়েছে। একটা বাথরুম হচ্ছে পেশেন্ট যারা থাকে, কোমোড আছে, ঠিক আছে, কোমোড বাথরুম যেটা পেশেন্টের, একটা ওটা আছে। আর একটা আছে সেটা হচ্ছে জেনারেল, ওটা হচ্ছে সাধারণ মানুষ যে কেউ ওখানে করতে পারে, পেশেন্টও যেতে পারে চাইলে, আর পেশেন্টের বাড়ির যারা আত্মীয় স্বজন থাকে তারা চাইলেও ওখানে করতে পারে। এবার বোন বলে দিদি ভাই আমার সমস্যা হয়ে যায় যেটা, সেটা হচ্ছে যে কোমোডওয়ালা যে বাথরুমটা রয়েছে, আমি কোমোড ইউজ করতে পারি না, আমার ঘৃণা লাগে, আমি কোমোডে ইউজ করতে পারি না, যার জন্য আমাকে যেতে হয় হচ্ছে জেনারেল যেটা, সেইখানে। এবার বলি যে জেনারেল যে বাথরুমটা রয়েছে, সেই বাথরুমটায় কোনো পাল্লা নেই। হ্যাঁ, মানে গেটটা কোনো রকমের দাঁড় করানো থাকে, আর পাল্লা যে কবাট গুলো থাকে সব ভাঙা, বলতে পারো ওই গেটটা পাল্লাই নেই, মানে দরজা নেই। তো বোন যেহেতু রাতের বেলা, তখন 2:05 বাজে, তো বোন বাথরুমে যায়। বোন বলছে দিদি ভাই বিশ্বাস করবে না, সকালবেলা আমার বাবাকে বললাম যে বাবা তুমি আমাকে একটা মগ কিনে দাও, কারণ বাথরুমের মধ্যে না যেই মগগুলো থাকে, সেই মগগুলো তো বহু মানুষ ব্যবহার করে, আর জল ভরে ভরে রেখে রেখে জলের একটা শ্যাওলা পড়ে যায়, পুরো ভিতরটা একটা শ্যাওলা হয়ে যায়, হলুদ একটা আবরণ পড়ে যায়। তো বোন বলছে দিদি ভাই ওই মগগুলো, আমি তো প্রায় 1.5 মাস 2 মাস ছিলাম আগে, আমি ওই মগ থেকেই ব্যবহার করতাম জল টল ভরে, তো আমার না খুব ঘৃণা লাগতো, মগগুলো পুরো হলুদ, একদম ভিতরে চর ধরে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন তো হয় না, বালতি ফালতি নেই, মগ দিয়েই তোমাকে স্নান করতে হবে, কাজ চালাতে হবে। তো সেই মগের জন্য বাবাকে বলেছিল আমাদের বোন যে বাবা আমাকে তুমি একটা নতুন মগ কিনে দিও। বোন ঘটনার মধ্যে এই কথাও বলেছে দিদি ভাই বাবা আমি দিনের বেলা 10:30 11টার দিকে সেই দিনকে মগটা কিনে নিয়ে আসি, দুজনে মিলে একসাথে গিয়ে, আর মগটা ছিল নীল রঙের। বোন এই কথাও বলেছে যে 2019-এ যখন ঘটনাটা ঘটে, তখন আমার বয়স ছিল 19 বছর, 19 বছর প্লাস বয়স আমার। তো আমি সেখানে এতটাও বাচ্চা ছিলাম না যে আমি সব ভুলে গেছি, মগের কালারটা ছিল ডিপ নীল কালারের। তো আমি সেই মগটাকে হাতে করে নিয়ে রাতের বেলা চলে যাই সেই বাথরুমে। এবার বাথরুমে যখন যাই, গিয়ে দেখলাম যে বাথরুমের, আগেই বললাম দরজা নেই, দরজা তো মানে ভাঙা, ওটা আটকানোও যাবে না, একটা সাইড করে রাখা রয়েছে, কারণ ওখানে সেরকম ভাবে কেউ ইউজ করে না বাথরুমটা, সবাই ওই বাথরুমটা ইউজ করে যেটার মধ্যে কোমোড আছে, যেটার মধ্যে পেশেন্ট অ্যাকচুয়ালি মানে যায়। এবার আমাদের বোন বলছে দিদি ভাই আমি বাথরুমে গেলাম, গিয়ে আমি বসেছি সবে মাত্র, মানে পটি করব, এরকম সময় মানে কি বলবো তোমাকে, আমাদের বোন বলে যেখানে পটি করতে বসেছি ওইখানেও পর্যন্ত কোনো দরজা নেই, মানে তুমি বাথরুমটায় এন্টার করলে, দেন বাথরুমটা প্রথমে সামনে যে দরজাটা থাকে সেই দরজাটা ভাঙা, তারপর সামনে কিছুটা জায়গা, আর তোমার ডান হাতে ওই বাথরুমের ভিতরে ঢুকেই ডান হাতে পরপর 2-3টে ওরকম তোমার পটি করার জন্য মানে টয়লেটের জায়গা করা রয়েছে, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে ঢালা একটা কল রয়েছে, আর এমনি জায়গা মানে স্নান টান করার মতো বড় একটা জায়গা। বোন বলে আমি প্রথমেই একদম ঢুকেই, এমনিতে দরজা ভাঙা, প্রথমে কি যে আসবে দেখতে পারবো, কারণ ওখান থেকে বসে যদি আমি মাথাটা বাড়িয়ে উঁকি মারি তাহলে আমি দেখতে পারবো কেউ আসছে কিনা, আর কেউ যদি ঢোকে তাহলে ওই প্রথম আমার ওই বাথরুমের সামনে দিয়েই ঢুকবে, যে ঢুকবে, আর আসলে তো আসবে লেডিসই, জেন্টস তো কোনো অ্যালাউ নেই।
তো বোন বলছে যখন আমি আসলাম তখন দেখলাম ওই ওটি রুমের পাশে আমার যে মারা রয়েছে, ঠিক আছে, মাদের ওয়ার্ড মানে লেডিস যে ওয়ার্ডটা রয়েছে ওয়ার্ডের পাশেই রয়েছে হচ্ছে নার্সদের একটা রুম। এবার নার্সটা দেখে রাতের বেলা সব পাই ঘুমাচ্ছে, তখন 2:05-10 বাজে, সবাই ঘুমাচ্ছে। আমাদের বোন বলছে আমি যে পটিতে বসেছি হঠাৎ করে জলের শব্দ হচ্ছে, যে মগগুলো রয়েছে তো হঠাৎ করে জলের শব্দ। তো বোন তখন ভাবছে যে কি হলো, এত জোরে ঝরঝর ঝরঝর করে জল পড়ছে, কিন্তু আমি এলাম যখন তখন তো দেখলাম সব বন্ধ ছিল, তাহলে জলটা কোথা থেকে পড়ছে। আমাদের বোন এই জিনিসটা মানে অনুভব করছে বসে। তো বোন বলছে দিদি তখনও কিন্তু আমার ফোনে হেডফোনটা দেওয়া রয়েছে, আমি কিন্তু গান শুনছি, এফএম চলছে, আর ফোনটা কিন্তু আমার হাতেই রাখা রয়েছে। তো এত জোরেও আমার হেডফোনের সাউন্ড না যে আমি জলের শব্দ ভুল শুনছি। তারপর বোন বলছে দিদি ভাই আমি বারবার যখন জলের শব্দটা শুনছি যে কল থেকে জল পড়ছে শব্দটা হচ্ছে, বোন বলছে দিদি ভাই আমি সাথে সাথে না আমি হেডফোনটা খুলে ফেলি, খুলে আমি ফোনের সাথে হেডফোনটাকে জড়িয়ে বন্ধ করে হাতে রেখেছি। এইবার বন্ধ করে হাতে রেখেছি ঠিক আছে, কিন্তু আমি মানে এত ভয় পাচ্ছি যে কি ব্যাপার। যখন আমি চিন্তা করছি দেখলাম একটা সময় ওই যে জল পড়ার শব্দটা দেখলাম বন্ধ হয়ে গেল। তো বোন বলছে যে বাথরুমের মধ্যে তো আমি একদম সামনে বসে রয়েছি, কেউ যদি ঢোকে অথবা কেউ যদি বেরোয় তাহলে আমি তো তাকে পরিষ্কার আগে আমি দেখতে পারবো, তাহলে পরে কেই বা ঢুকলো, কেই বা কল চালু করলো, আর কেই বা বেরিয়ে গেল, আমি তো কাউকে দেখলাম না, তাহলে কলটা বন্ধ করলো কে। বোন এটা বসে বসে ভাবছে। বোন বলছে দিদি ভাই আমার সারা শরীর অবশ হয়ে গেছে, আমার সারা শরীর ঘেমে চান করে গেছি, আর আমি বুঝে পাচ্ছি না আমি কি করব। কোনো রকমে আমাদের বোন জানায় দিদি ভাই আমি কোনো রকমে তাড়াতাড়ি করে উঠে আসবো, তখন ওই মগটা যে নিয়ে গেছি যেটা সকালে বাবার সাথে সেই দিনই কিনেছি, ওই মগটা আমি যখন কলটা চালাই, বলছে অদ্ভুত ভাবে আমি অবাক হয়ে গেলাম যে মগটা ফাটা, মগটা ফাটা। কি করে হতে পারে, মগটা কিভাবে ফাটতে পারে? কারণ মগটা আমি সেই দিনকেই কিনে এনেছি বাবার সাথে গিয়ে। মগটা আমি যখন বাথরুমে এসেছি তখন আমি মগটা এনেছি, মগটা তখন পুরো ভালো ছিল, পুরো একটা গোটা মগ। সেই মগটা কি করে ফাটলো? যখন আমি জল ভরবো তখন দেখছি পুরো জল মগ থেকে নিচ থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ মগটা ফাটা। আমি জানি না মগটা কে ফাটালো বা কি করে ফাটলো। তো বোন কোনো রকমে ওরকম করে কোনো রকমে উঠে আসবে। এই সময় বোন বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমি বসে আছি, আমি তখনও পর্যন্ত মানে আমি ভাবছি কি করব, কারণ আমার সারা শরীর ওখানে আমাকে জবাব দিয়ে দিয়েছে, মানে আমার মনের উপর আমার কোনো রকম আর জোর নেই। তো আমাদের বোন বলছে দিদি ভাই ওই সময় আমি বসে বসে সূরা পাঠ করছি, কালমা পড়ছি, যা মনে আসছে আমি তাই ওখানে বসে তখন পাঠ করছি, বিজবিজ বিজবিজ করে মনে বলছি, কিন্তু মানে আমি যাই মানে করি না কেন আমার শরীরে মনে কোনো রকম জোর নেই, কিন্তু আমি মুখে 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 আস্তে আস্তে যা হোক দোয়া করছি, আল্লাহকে ডাকছি। এরকম সময় আমি উঠবো, আমি দেখলাম ঠিক আমার আমার বাঁ সাইড দিয়ে ওই যে বাথরুম রয়েছে, আর একটা সরি ডান সাইড, আমার ঠিক ডান সাইডে যে বাথরুমটা রয়েছে, আমি তো সামনে বসেছি, আমার ডান সাইডে পাশাপাশি বাথরুম রয়েছে, ওই ডান সাইডের ঠিক বাথরুম থেকে মানে কি বলবো একটা কেউ সাদা মতো খস করে খুব স্পিডে ওখান থেকে চলে গেল। এইটা আমার দেখার পর আমার সারা শরীর ওখানে শেষ, আমার আর কোনো রকম ভাবে শরীরে আর জোর নেই। আমি যতই তখন আল্লাহকে ডাকি না কেন মানে আমার শরীর জবাব দিয়ে দিয়েছে যে আমি আর ওখান থেকে বেরিয়ে মায়ের কাছে মায়ের ওয়ার্ডে আর আমি আসতে পারছি না। এই সময় বোন কোনো রকমে ওখান থেকে ওঠে, জলের কাজ করে কোনো রকমে উঠে যখন ওখান থেকে বেরিয়ে আসবে ওই বাথরুম থেকে, বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি একটা কালো পা, যার কোনো বডি নেই, শুধু তার লোয়ার পোর্শন মানে কোমর থেকে, তার কোমর থেকে শুধু নিচের পা দুটো রয়েছে, পুরোটাই উলঙ্গ,
কোমর থেকে বুঝতেই পারছো পাটা ছিল বলছে লেডিসের, ঠিক আছে, কালো পা। বলছে দিদি ভাই পায়ের যে থাইগুলো কি যে মোটা, আর যে পায়ের আঙুলগুলো মোটা মোটা ছ্যাটকানো টাইপের, এরকম মানে ছেটানো টাইপের। বলছে আমি দেখছি ও হেঁটে 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 আসছে। আমি তো তখন বাথরুম থেকে বেরিয়ে মানে মায়ের কাছে যাব, আমার তো এমনি মানে যা অবস্থা, জল পড়ার শব্দ, মগ ভাঙা, পাশ থেকে সাদা একটা শাড়ি পরে একটা, আমি পরিষ্কার বুঝতে পারি যেটা তো কোনো মানুষ এত তাড়াতাড়ি যেতে পারে না, ছুটে কিভাবে যাবে ওখান থেকে, অসম্ভব। আর সে যে আসবে সে তো আমার সামনে দিয়ে এসে তারপর তো দৌড়ে ঢুকবে, কিন্তু না, একদম বাথরুমের মধ্যে মনে হচ্ছে আত্মা দৌড়াদৌড়ি করছে, আত্মা বাথরুমের মধ্যে হসপিটালে দৌড়াদৌড়ি করছে, এটা বাস্তব। বোন বলে দিদি ভাই আমি ওখান থেকে যখন উঠে আসবো, কোন রকমে উঠে দাঁড়িয়েছি, আমি দেখছি দুটো পা মোটা মোটা কালো কুচকুচে, এত কালো যে মানুষ হয় আমার ধারণার বাইরে, আমি জীবনে কোনো দিন দেখিনি এত কালো কুচকুচে দুটো পা, যার কোনো বডি নেই, হাত নেই, মাথা নেই, কিচ্ছু নেই, শুধু কোমর থেকে সে আস্তে আস্তে হেঁটে ওই ফ্লোর দিয়ে হেঁটে হেঁটে বাথরুমের দিকে ঢুকছে। আমাদের বোন বলে দিদি ভাই আমি পরিষ্কার তার পুরো লোয়ার পোর্শন মানে বুঝতে পারছো কোমরের ওখান থেকে পায়ের পাথা পর্যন্ত বোন কিন্তু পুরোটাই দেখে। বোন বলল দিদি ভাই ওইটা ছিল একজন মহিলা, কারণ মহিলাদের যে নিতঙ্গ থাকে বোন কিন্তু সেটাও দেখেছে, নিতঙ্গটাও বোন কিন্তু দেখেছে। বোন বলছে আমি ওখান থেকে আল্লাহর নাম করতে করতে ছুট মারি, যা হবে হবে, আমি জানি হয়তো আজকে আমি বাঁচবো না, হয়তো আজকে আমি মারা যাব, যা হবে হবে, আমি শুধু আল্লাহর নাম নিতে নিতে ওখান থেকে সোজা মা যেখানে ছিল মায়ের ওয়ার্ডে ছুটে আসি। এসে কোনো রকমে হাঁপাতে হাঁপাতে চুপচাপ আমি মায়ের বেটের নিচে, যেখানে আমি পুনরায় বললাম বিছানা করে শুতাম, ওখানে আমি বিছানা তো করাই ছিল, আমি চুপচাপ শুয়ে রয়েছি। যদি ঘটনাটা এখানে শেষ হয়ে যেত তাহলে কিন্তু আলাদা ব্যাপার ছিল। বোন বলছে দিদি ভাই আমি আমার মায়ের বেটের নিচে যে শুয়ে রয়েছি, আমি ওখানে শুয়ে সমানে কিন্তু আমি দোয়া পাঠ করছি একা একা। প্রচন্ড ভয় লাগছে, প্রচন্ড। হসপিটালের ওই 3 তলার যে ওয়ার্ডের বাইরে যারা পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক যারা নিচে শুয়েছিল সবাই ঘুমাচ্ছে, একটা মানুষও জাগনা নেই। আমি জানি না কেন সেদিনকে শুধু আমি জেগে রয়েছি, আর আমার সাথে যা সেদিন হচ্ছে সেটা কেউ জানে না, কেউ না। আমাদের বোন বলছে দিদি ভাই আমি যখন শুয়ে মায়ের বেটের তলায় আমি পাঠ করছি, দোয়া করছি, তখন আমি পরিষ্কার দেখলাম সেই কালো পা দুটো হেঁটে হেঁটে দরজা দিয়ে ঢুকলো আমার মায়ের ওয়ার্ডে। আর আমার মা ওয়ার্ডের প্রথম একদম যে বেডটা সেটা ছিল আমার মায়ের বেডের কাছে এসে ও দাঁড়িয়ে রয়েছে। আমি পরিষ্কার মাটিতে শুয়ে আমি লক্ষ্য করছি যে ওর পা দুটো ঠিক আমার মাথার থেকে কিছুটা দূরে ও ওখানে এসে দাঁড়িয়ে রয়েছে। ওর কিন্তু কোনো রকম হাত নেই, কোনো রকম বডি নেই, শুধু লোয়ার পোর্শনটা রয়েছে। কিছুক্ষণ ওরকম করে ও দাঁড়িয়ে থাকতে আমাদের বোন বলে আমি ভয়তে ওই যে দোয়া পাঠ করতে করতে চোখ বন্ধ করে থাকি। কিছুক্ষণ পর যখন ভোর হয় আমি বুঝতে পারি, কারণ এসএসকেএম হসপিটালে কিন্তু কোনো রকম আজানের শব্দ সকালে শোনা যায় না। বোনের কাছে যেহেতু ফোন ছিল, বোন বুঝতে পারে যে এখন ভোর হচ্ছে আর এখন সকালের যে আজান সেটা পড়ে গেছে। তো যখনই এটা আমরা সবাই জানি, এরকম অভিজ্ঞতা আমার নিজের হয়েছে যে আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, পেছনে আমি কালো ছায়া দেখেছি। সাথে সাথে ভোরের যে আজানটা পাঠ করে আজান পড়তে পড়তে আমি নিজে দেখেছি, আমার ছেলে সাথে ছিল। তোমরা সবাই জানো আমার ছেলে আমার সাথে সবসময় থাকে, তো আমার ছেলেও দেখেছে যে সেই আত্মাটা লম্বা একটা রোগা পাতলা আত্মা, একটু কুঁজো ধরনের, যে পেছনে আসছিল। সে সাথে সাথে না আজান দিতে দিতে আজানের আওয়াজটা শুনলো, দেয়ালে মিশে গেল। রাস্তা দিয়ে হাঁটছিলাম, পাশে ছিল বড় একটা বাড়ির দেয়াল, ওই দেয়ালের মধ্যে পরিষ্কার দেখলাম দেয়ালে ঢুকে গেল। দেখো তোমরা অনেকে আছো
হাস্যকর ভাবো, তোমরা অনেকে আছো বিশ্বাস করো না, তোমরা ভাবো সব বানানো গল্প। আমি কোনোদিন চাইবো না যে তোমাদের সাথে এরকম হোক, না হোক। কোনোদিন যদি হয় সেদিনকে মনে করবে আমার কথা, যে আমার চ্যানেলে যতজন ঘটনা পাঠায় আমি সবাইকে খুব রেসপেক্ট করি, খুব। যদি আমার ভিউয়ার্সদের মানে অনেকে আছে এসে আলতু ফালতু কমেন্টস করে, প্রচন্ড খারাপ লাগে, সাথে রাগও হয়। কারণ একটা মানুষের কি জীবনে খেয়ে দিয়ে কাজ নেই, তারা ভুল ভাল ঘটনা লিখে লিখে পাঠাবে? এটা কি কখনো হতে পারে? হ্যাঁ, অনেকে বলে বানিয়ে বানিয়ে গল্প বলো। ভাই, বানিয়ে বানিয়ে গল্প আমি কেন বলতে যাব? একটা বানিয়ে গল্প বললে না, সেই গল্পটা স্ক্রিপ্টেড হতো, কোনো ভুল থাকতো না, তাহলে পরে ঘটনার মাথা মুন্ডু সব বুঝতে পারতে। বানানো না বলেই তোমরা বলতে পারো, বুঝতে পারলে? যারা লেখো ভুলভাল কমেন্টস, আমি তাদের বললাম, এটা সবার জন্য না। এইবার বলি, আমাদের বোন বলছে দিদি ভাই, যখন আজান বাজার সময় হয়, আজামটা পড়ে, তখন তো জানি তো হসপিটালে তো আজামের শব্দটা শুনতে পারি না, তো বুঝতে পারি এক প্রকার যে সকাল হচ্ছে। তারপর দেখলাম একদম ভোর ভোরে সব হসপিটালে ঝাড় দিতে লোক আসে, সুইপাররা আসে, মোছার লোক আসে, বাথরুম পরিষ্কার করতে প্রত্যেকদিন সকালবেলা আসে। কারণ আমি 1.5-2 মাস ছিলাম, 1.5-2 মাসে আমি এগুলো দেখেছি। তো আমি নিচে তখনও ঘুমাইনি, ওই মায়ের ঠিক বেতের নিচে শুয়ে রয়েছি চোখটা বন্ধ করে। তখন দেখলাম যে ধূপধাপ বালতির শব্দ হচ্ছে, পায়ের জুতোর শব্দ হচ্ছে, 2-3 জন উঠলো। তখন দেখলাম যে না, যারা ফ্লোর গুলো ঝাড় দেবে, মুছবে, বাথরুম পরিষ্কার করবে, সবাই তখন এসেছে। তখন আমি শান্তি পেলাম। আর সেই দিন কোনো রকমে আমি বাড়িতে বললাম বাবাকে, যখন বাবা যায়, বাবাকে বললাম বাবা আমি বাড়ি যাব, আমার শরীর খুব খারাপ লাগছে। আমাদের বোন বলে দিদি তুমি বিশ্বাস করবে না, আমি প্রচন্ড হেলদি ছিলাম যখন আমার সাথে ওই ঘটনাটা ঘটে। তারপর আমি বাড়ি চলে আসি, তখন আমার কাকি, আমার যে মাসি আছে, তারা তখন গিয়ে মায়ের সাথে থাকতো। আমি বাড়ি চলে আসি, বাড়িতে আসার পর আমাকে সবাই বলতো কি রে হঠাৎ তুই এত রোগা হয়ে যাচ্ছিস কেন, এত রোগা হয়ে গেছিস, আহারে তোর মাটা হসপিটালে ভর্তি, 2-3 মাস হয়ে গেল, এতদিন ধরে ভর্তি রয়েছে, সত্যি খুব চাপ, চিন্তায় তো হবেই, কি অবস্থা। কিন্তু লোকটা আমি কখনো বলতে পারতাম না যে হ্যাঁ মায়ের হসপিটালে অ্যাডমিট আছে, কষ্ট, একটা কষ্ট চাপা তো ছিলই পুরো পরিবারের। কারণ আমাদের রোজা গেছে, রোজার পর ঈদ গেছে, আমরা কেউ সেরকম ভাবে পুরো পরিবার আমরা কোনো আনন্দ করতে পারিনি। আর এটা তো কখনো হয় না যে মা এত বড় একটা মৃত্যু আর মানে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আর আমরা আনন্দ করবো, এটা কখনোই পসিবল না। কিন্তু আমি কি বলবো দিদি ভাই, বোন বলে আমি ওই ঘটনাটার পরে আমি না সেটা ভুলতে পারতাম না, আমার সব সময় মনে পড়তো। আর আমি অনেক রোগা হয়ে গেছিলাম, অনেক রোগা, আমি কাউকে বলতে পারতাম না। তারপর আমার বাবাকে, আমার কাকিকে আমি ঘটনাটা পরে যখন মাকে হসপিটাল থেকে সুস্থ করে আনি, তারপর আমি বলি, আমার মাকেও বলি। আমার মা SSK হসপিটালে 4 মাসের উপর ভর্তি ছিল। তো দর্শক বন্ধুরা, তোমরা এই ঘটনাটা শুনলে, আমাদের বোনকে অনেক অনেক ধন্যবাদ, আর বোনের কাকিমাকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। কারণ আজকে কাকিমা আমার ঘটনা শোনেন, কাকিমা বলেছেন বোনকে বলতে, তাই জন্য বোন ঘটনাটা শেয়ার করেছে, অনেক ধন্যবাদ। আর এইটাও জানিয়েছেন যে দিদি ভাই আমার কাকিমার আমি তোমার বিশাল বড় ফ্যান, কোনোদিন আশা রইলো, আমিও থাকি তো কলকাতার মধ্যে, অবশ্যই কোনোদিন না কোনোদিন এত ভালোবাসার ভালো লাগার মানুষগুলোর সাথে আমি সামনাসামনি দেখা করতে চাই। তোমরা কারা কারা দেখা করতে চাও আমার সাথে, তোমরা আমাকে কমেন্টসে জানিও। একটা দিন আমি রাখবো তোমাদের মতামত নিয়ে, সেই দিন আমি তোমাদের সাথে ফার্স্ট একটা মিট আপ করবো। অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে যে কারা কারা আমার সাথে দেখা করার ইচ্ছা আছে। ঠিক আছে, আমরা সবাই পরিবারের মতো, কোনো ওরকম কিছু না। অনেকে হয়তো অনেক রকম কমেন্টস করতে পারো, কিন্তু ওরকম কিছু না। যারা আমাকে ভালোবাসো, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার সব সময় ভালো চাও, আমি তাদের সাথে দেখা করতে চাই। তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আজকের ঘটনাটা কেমন লাগলো, কমেন্টসে জানিয়ে দিও। তোমাদের মতামতটা খুব মূল্যবান, তোমরা খারাপ ভালো সবটা জানাবে। তবে একটা কথা বলবো, কেউ ঘটনা না শুনে
ফালতু কমেন্টস, বোকা বোকা কমেন্টস করবে না প্লিজ, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো। অনেকেই তোমরা আছো পুরো ঘটনা শোনোই না, কিন্তু তোমরা কমেন্টস করে বসো। আমি বলবো ঘটনাটা শোনো, তারপর কমেন্টস করো, ঠিক আছে? আজকে আসবো, যেতে যেতে বলবো স্ক্রিনে যে নাম্বারটি দেখো দেওয়া রয়েছে সাইডে, সেই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো। এরকম সত্য ঘটনা তোমাদের সাথে ঘটে থাকলে অবশ্যই শেয়ার করো, আমি শোনাবো তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।